আমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আগের ভিডিওতে আমরা বৃত্ত সংক্রান্ত উপপাদ্য যে প্রথম চ্যাপ্টার আমাদের মাধ্যমিক লেভেলে আছে সেই চ্যাপ্টার রিলেটেড যে প্রয়োজনীয় সংজ্ঞাসমূহ আমাদের প্রয়োজন সেই ধারণাগুলো আমরা অলরেডি ক্লিয়ার করেছি, ভালো করে বোঝাবার চেষ্টা করেছি, বা সংজ্ঞাগুলি থেকে আমরা বিভিন্ন কোশ্চেন কেমন পড়ে সেই সব ধারণাগুলিও আমরা আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারে যে গুরুত্বপূর্ণ দুইটি উপপাদ্য আছে, তিনটি উপপাদ্য আমাদের এই চ্যাপ্টারে আছে, কিন্তু তার মধ্যে দুইটি আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত এবং একটি নয়, এবং তার সাথে সাথে আমরা কিছু প্রয়োগ দেখব। এই যে প্রয়োগগুলি আমাদের পরীক্ষায় এসে থাকে। দেখো, আমরা এই যে প্রয়োগ, আমরা উপপাদ্য, আমরা আগেও বলেছি, যখন আমি ইউক্লিড জিওমেট্রির যে প্রথম ইন্ট্রোডাকশন পার্ট যখন বানিয়েছিলাম, সেক্ষেত্রে আমি বলেছিলাম যে আমাদের যে এই উপপাদ্য বা থিওরেম, এটি অ্যাকচুয়ালি কি, এটি হচ্ছে একটি গাণিতিক বিবৃতি, সত্য গাণিতিক বিবৃতি। এবার ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট, ট্রু ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটি কি হয়, আমরা প্রমাণ করতে পারি কার উপর বেস করে, কিছু স্বীকার্য উপর বেস করে বা অ্যাক্সিওমসের উপর বেস করে, যেগুলি অলরেডি প্রুভড, সেই উপর তার উপর বেস করে আমরা এই উপপাদ্য বা গাণিতিক স্টেটমেন্টগুলি আমরা প্রমাণ করতে পারি। তাহলে আমরা এক কথায় উপপাদ্য কথার অর্থ হচ্ছে সত্য গাণিতিক বিবৃতি বা ট্রু ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট, যেগুলি শুধুমাত্র প্রমাণ আমরা করতে পারি তাই নয়, এই 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 যে তথ্যগুলি আমরা সূত্রের মতো, যেরকম আমরা বীজগণিতে বিভিন্ন সূত্র পড়েছি, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল কিউব, এরকম সূত্র যেরকম পড়েছি, ঠিক সেরকমভাবে জিওমেট্রির কিছু গাণিতিক তথ্য বা বিবৃতি আমাকে এখানে দেবে উপপাদ্যের মাধ্যমে। যেমন ধরো আমি যদি বলে থাকি যে, আগে ভিডিও যখন করছিলাম একটা কোশ্চেন বলেছিলাম যে বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে ব্যাস, মানে ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। এবার এই কনসেপ্ট, এই কথাটি যে বললাম, এটি তুমি প্রমাণ করতে পারো, এটি একটি গাণিতিক বিবৃতি, এটি সত্য গাণিতিক বিবৃতি। এবার এই বিবৃতিটি যে সত্য, সেটা আমরা জিওমেট্রির কনসেপ্টের উপর বেস করে, কিছু অ্যাক্সিওমসের উপর বেস করে, মানে স্বীকার্যের উপর বেস করে আমরা প্রমাণ করতে পারি। এবার আমাদের ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে শুধু প্রমাণটাই নয়, প্রমাণটা আমাদের পরীক্ষার জন্য যতটা গুরুত্বপূর্ণ, তার থেকে বিষয় হচ্ছে প্রমাণটা যদি একবার বুঝে নিই, তাহলে এই প্রমাণের উপর বেস করে আমি এই যে তথ্য বা এই যে বিবৃতি যেটি আমরা বলবো, তার উপর যে গাণিতিক কোশ্চেনগুলো আসবে, সেই কোশ্চেনগুলি আমরা সলভ করার আমাদের এবিলিটি তৈরি হবে। অর্থাৎ উপপাদ্যগুলি প্রমাণ করার মাধ্যমে আমাদের যে কনসেপ্ট ক্লিয়ার হবে, সেই কনসেপ্ট বা সেই কনসেপ্টের মাধ্যমে আমরা এর সঙ্গে জড়িত বিভিন্ন প্রয়োগ এবং ম্যাথামেটিক্যাল অ্যাপ্লিকেশন বা কোশ্চেনের কিন্তু অ্যান্সার করতে পারবো। তাহলে আমাদের এই উপপাদ্যগুলির যে বিবৃতি, সেগুলি জানার সাথে সাথে এদের প্রমাণটিও কিন্তু গুরুত্বপূর্ণ, শুধুমাত্র নম্বর তোলার জন্য নয়, এর ওপর বেস করে আরও অনেক অ্যাপ্লিকেশন আছে। আমি কি বললাম যে উপপাদ্য বা গাণিতিক বিবৃতি এমন একটি জিনিস যেটি একটি উপপাদ্য প্রমাণ করতে গিয়ে আরেকটির প্রয়োজন হয়ে পড়ে, একটি উপপাদ্য প্রমাণ করতে গিয়ে আরেকটি উপপাদ্য যেটি অলরেডি প্রুভড, তারকে আমরা বেস করে বা তার উপর বেস করে আমরা করতে পারি। তাই প্রত্যেকটি উপপাদ্য, আমরা প্রথম থেকে যেমন ক্লাস 8 থেকে যেসব উপপাদ্যগুলো পড়ে আসছি, প্রত্যেকটি উপপাদ্য গুরুত্বপূর্ণ, কোনো না কোনো জায়গায় তাদেরকে তুমি দেখতে পাবে বা তাদেরকে তুমি বুঝতে পারবে। তো আজকে আমরা প্রথমে যে গাণিতিক স্টেটমেন্টটি আমরা বললাম বা উপাদ্যটির কথা, মানে যে গাণিতিক স্টেটমেন্টটি বললাম বা প্রয়োগের কথা বললাম, যে একটি বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে তার ব্যাস, এটি আমরা প্রমাণ করতে পারি কি? হ্যাঁ, প্রমাণ করতে পারি, কারণ এটি গাণিতিক স্টেটমেন্ট এবং এটি আমরা প্রমাণ করতে পারি কিছু উপপাদ্যের উপর বেস করে, কিছু অ্যাক্সিওমসের উপর বেস করে। কিরকম? দেখো, আমরা কি বললাম, আমরা তাহলে একটি বৃত্ত আঁকি, সর্বপ্রথমে একটি আমরা বৃত্ত আঁকলাম, খুব ভালো কথা, একটি বৃত্ত আঁকা হলো। এবার বৃত্তের এটি একটি কেন্দ্র, যার নাম আমি ও দিয়ে দিলাম। এবার একটি আমি কি বললাম যে ব্যাস হবে বৃত্তের বৃহত্তম জ্যা কি? জ্যার ডেফিনেশন বলেছিলাম যে জ্যা হচ্ছে বৃত্তের উপর অবস্থিত দুইটি বিন্দু সংযোজক রেখাংশ। এখন যদি আমি এখানে একটি পয়েন্ট ধরে নিচ্ছি এবং এখানে একটি পয়েন্ট ধরে নিচ্ছি এটি এ পয়েন্ট এবং এটি হচ্ছে বি পয়েন্ট, এদের যদি সংযোজক রেখাংশ আমি অঙ্কন করতে পারি, যেটি আমার এ বি নাম দিলাম, এটি হচ্ছে এই বৃত্তের একটি জ্যা। কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই, এ বি হচ্ছে এই বৃত্তের একটি জ্যা। খুব ভালো কথা। এবার আরেকটি আমি পয়েন্ট কনসিডার করছি, আমি ধরে নিচ্ছি যে এখানে একটি পি একটি পয়েন্ট আছে এবং এখানে একটি পয়েন্ট আছে কিউ,
ঠিক আছে, এদের যে সংযোজক রেখা অংশটি দিলাম, এই যে সংযোজক রেখা অংশটি এটি এই বৃত্তের জ্যা হবে, অবশ্যই জ্যা হবে। কারণ কি, কারণ হচ্ছে বৃত্তের উপরে অবস্থিত দুইটি বিন্দু সংযোজক রেখা অংশকেই জ্যা বলে। তার অর্থ হচ্ছে এবি একটি ও কেন্দ্রীয় বৃত্তের জ্যা। এবি কিন্তু ও কেন্দ্রীয় বৃত্তের জ্যা। আবার পিকিউ কিন্তু এই পিকিউ একটি ও কেন্দ্রীয় বৃত্তের জ্যা। তাহলে আমরা ও কেন্দ্রীয় বৃত্তের দুইটি জ্যা পেলাম, একটা পিকিউ একটা এবি। কিন্তু পিকিউ এর একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই যে এই পিকিউটি বৃত্তটির কেন্দ্রগামী। অর্থাৎ আমরা বলেছিলাম জ্যা যদি বৃত্তের কেন্দ্রগামী হয় তাকে আমরা ব্যাস বলবো। অর্থাৎ পিকিউ কিন্তু এখন জ্যা হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাসও। পি কিন্তু এখন এই বৃত্তটির জ্যা হওয়ার সাথে সাথে এটি কিন্তু ব্যাস ও। তাহলে এখন আমাকে কি প্রমাণ করতে বলেছে? এখন আমি যদি প্রমাণ করতে পারি এই এবি যে কোনো হতে পারে, তোমার মাথায় কোশ্চেন আসতেই পারে যে এই এবিটা তো আরো কাছে নিতে পারতাম, আমরা এখান থেকে এইটুকু নিতে পারতাম, তারপরে প্রমাণ করতে পারতাম। তুমি যে কোনো জায়গায় নিতে পারো, আমরা এটা র্যান্ডামলি ইউজ করেছি, যে কোনো একটা জ্যা ধরেছি, সেটি অনেক যদি ক্ষুদ্র তুমি এই পিকিউ এর কাছাকাছি, খুব কাছাকাছি যদি একটা জ্যা নিতে, তাতে তুমি প্রমাণ করতে পারতে। কিন্তু সেখানে কিন্তু তোমাদের পিকচারে কিন্তু অ্যাকচুয়ালি ক্লিয়ার পিকচার আসতো না, অত সূক্ষ্ম করার জন্য কিন্তু আমরা পিকচারে বোঝাতে পারতাম না যে অ্যাকচুয়ালি কি আমি করতে চাইছি বা কি বোঝাতে চাইছি। সেই কারণে আমরা একটু ডিস্টেন্স নিয়েছি, যাতে ডিস্টেন্স নিলে বিষয়টি ক্লিয়ারভাবে আমি বোঝাতে পারি বা কিভাবে প্রুভ করব সেটি বোঝাতে পারি। দেখো এবার আমাদের ক্লিয়ার বিষয় যে এবি একটি জ্যা, পিকিউ একটি ব্যাস। আমাকে প্রমাণ কি করতে হবে? আমাকে প্রমাণ করতে হবে যে পিকিউ গ্রেটার দেন এবি। আমাকে এটি প্রমাণ করতে হবে যে পিকিউ এর যে দৈর্ঘ্য সেটি এবি থেকে বড়। এবার এবি কি র্যান্ডমলি ইউজ করা যে কোনো জ্যা, যদি এটির জন্য এটি সত্য হয় তাহলে যে কোনো জ্যা, আমি এই বৃত্তের যে কোনো অন্য জ্যাকে নিয়েও আমি কাজটি করতে পারি। তাহলে এটি করার জন্য আমরা কি করব? আমরা নেক্সট আমরা কিছু অঙ্কন করব। কি অঙ্কন করব? আমরা ও বিন্দু থেকে এবির উপর একটি লম্ব অঙ্কন করব। ও থেকে এবির উপর একটি লম্ব অঙ্কন করব। আমরা কি করলাম? কি করলাম? ও বিন্দু থেকে এবি এর উপর একটি লম্ব অঙ্কন করলাম। আমরা কি করলাম? ও বিন্দু থেকে এবির উপর একটি লম্ব অঙ্কন করলাম, যেটি আমি ধরে নিচ্ছি ডি বিন্দুতে ছেদ করেছে। আমি কি করছি? আমি এই ও বিন্দু থেকে এবির উপর একটি লম্ব অঙ্কন করছি, যেটি এবি কে ডি বিন্দুতে ছেদ করেছে। আমি একটি লম্ব অঙ্কন করলাম যেটি এবি কে ডি বিন্দুতে ছেদ করেছে। এই বিষয়ে পর্যন্ত কোনো ডাউট আছে? লম্ব কথার অর্থ কি? লম্ব কথা অর্থ এবির উপর একটি রেখাংশ অঙ্কন করলাম যাতে এই কোণটা এবং এই কোণটা 90 ডিগ্রি হয়, অর্থাৎ 90 ডিগ্রিতে আমার দাঁড়িয়ে থাকা একটি আমি অংশ অঙ্কন করলাম। তাহলে এটি এখন 90 ডিগ্রি, এটি এখন 90 ডিগ্রি। তাহলে ওডি কিন্তু এখন লম্ব এবির উপর। এই বিষয়ে কোনো ডাউট নেই, এখন পর্যন্ত কোনো ডাউট নেই। এবার আমরা কি করছি? আরেকটু কাজ করছি। আমরা কি করছি? ও এ যুক্ত করে দিচ্ছি। ও এ যুক্ত করলাম। আমরা এখানে ও এ যুক্ত না করে ওবি যুক্ত করে করতে পারতাম, যেরকম ভাবে ইচ্ছা। আমি ও এ যুক্ত করলাম, তাহলে আমি ও এ যুক্ত করলাম। এই ও এ যুক্ত করার জন্য আমরা একটা ট্রায়াঙ্গেলকে লক্ষ্য করছি। এই ছোট্ট একটা ট্রায়াঙ্গেল লক্ষ্য করছি, ত্রিভুজ। যে প্রমাণ, এখন আমরা প্রমাণ চলে আসছি। প্রমাণ আমরা লক্ষ্য করছি যে এই যে ত্রিভুজ, এখন ত্রিভুজ ADO, এই যে ত্রিভুজ ADO এর একটি কোণ সমকোণ হওয়ার জন্য এর একটি কোণ সমকোণ। কারণ কি? এটি লম্ব, ওডি এবির উপর লম্ব, তাহলে একটি কোণ সমকোণ, অর্থাৎ ত্রিভুজ ADO সমকোণী ত্রিভুজ। এই বিষয়ে কোনো ডাউট নেই, সমকোণী ত্রিভুজ।
এই বিষয়ে কোনো ডাউট নেই আমাদের যে এই যে ত্রিভুজ এ ডি ও বা ও এ ডি বা ডি ও এ, এই যে ত্রিভুজটি এটি কি সমকোণ, যেখানে কোণ ডি এ ডি ও সমকোণ, এ ডি ও সমকোণ, কোনো ডাউট নেই, কোনো ডাউট নেই। এবার দেখো, লক্ষ্য করে দেখো, যদি কোনো একটি সমকোণী ত্রিভুজ হয়, আমরা জানি সমকোণী একটি ত্রিভুজ হয়, তাহলে সমকোণের অপোজিটে যে ত্রিভুজের বাহুটি হয় সেটি তার অতিভুজ হয়। অর্থাৎ এখন এই ডি এর অপোজিটে, এই সমকোণের অপোজিটে যে ও এ বাহুটি আছে, এই সমকোণী ত্রিভুজের অতিভুজ, এই সমকোণী ত্রিভুজের অতিভুজ। আর অতিভুজ সবসময় বাকি দুটো বাহুর যে কোনো বাহুর থেকে কিন্তু বড়, এটা আমরা জানি। কারণ কি, আমরা পিথাগোরাসের সূত্র থেকে কি জানি, পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি জানি, যে অতি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার অর্থ হচ্ছে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করার অর্থ হচ্ছে অতিভুজ অবশ্যই লম্ব এবং ভূমির থেকে বড়। কারণ একটি অতিভুজ স্কোয়ার সেটি লম্ব স্কোয়ার এবং ভূমি স্কোয়ারের যোগফলের সঙ্গে সমান হচ্ছে। তার অর্থ হচ্ছে কোনো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজটি বাকি দুটি বাহুর থেকে যে কোনো দুটির সঙ্গে তুমি যদি কম্পেয়ার করো, এই বাহুটির থেকেও বড় হবে এবং এই বাহুটির থেকেও কিন্তু এই মানে অতিভুজটি বড় হবে। তাহলে এখন যদি এ ও ডি অতিভুজ হয়ে থাকে, মানে এ ও ডি যদি একটি সমকোণী ত্রিভুজ হয়ে থাকে, তাহলে এ ও হচ্ছে ওই সমকোণী ত্রিভুজের, এ ও হচ্ছে এ ও সমকোণী ত্রিভুজটির সমকোণী ত্রিভুজটির অতিভুজ। কোনো ডাউট আছে এতে? এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে ও এ। তাহলে যদি ও এ বা এ ও যদি এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হয়ে থাকে, তাহলে আমি বলতে পারি এই যে একটি বাহু, এই যে ভূমি বা একটি বাহু এ ডি, এর থেকে ও এ বড় হবে, এর থেকে ও এ বড় হবে। যে কন্ডিশন আমি বললাম যে অতিভুজ সবসময় সমকোণী ত্রিভুজের অতিভুজ অন্য যে কোনো বাহুর থেকে বড়, তাহলে আমি বলতে পারি এরপরে আমি বলতে পারি যে এ ও গ্রেটার দেন এ ডি। এই এ ডি বাহুর থেকে, অর্থাৎ এই বাহুটির থেকে এই বাহুটি কিন্তু বড়, আলাদা, সম্পূর্ণ আলাদা, এক নয় কিন্তু আলাদা। তাহলে এখন আমি বলতে পারি যে এই এডির থেকে ও এ এখন কিন্তু বড়, এডির থেকে ও এ এখন বড়। আবার লক্ষ্য করে দেখো, এই ও পয়েন্ট থেকে যদি কনসিড ভাবো যে ও এ এই বৃত্তটির একটি ব্যাসার্ধ, এই বৃত্তটির একটি ব্যাসার্ধ। আবার ও পি এই বৃত্তটি একটি ব্যাসার্ধ, ও পিও এই পিও একটি ব্যাসার্ধ। কারণ ব্যাসার্ধ দেখো এই একটা মিডিল পয়েন্ট। আমি কি বলেছি, ব্যাসার্ধর ডেফিনেশন, আমি ডেফিনেশন কেন শিখিয়েছিলাম, এই কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য। আমরা বলেছিলাম যে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের অবস্থা, যে কোনো বৃত্তের উপর অবস্থা যে কোনো পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স হবে সেই বৃত্তের ব্যাসার্ধ। আর বৃত্তের ব্যাসার্ধ সবসময় যে কোনো পয়েন্টের জন্য বৃত্তের ব্যাসার্ধ কিন্তু সেম থাকে বা সমান থাকে, দৈর্ঘ্য, বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কিন্তু সমান থাকে। এখন ও এ এবং ও পি যদি এই বৃত্তটির ব্যাসার্ধ হয়ে থাকে, তাহলে আমরা এখন এ ও এবং ও পি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ। এখন এই এ ও আর ওপি একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার জন্য আমি এই যে এখন পেয়েছিলাম, যে এখনই যে লিখেছিলাম এ ও গ্রেটার দেন এডি, এই যে এ ও গ্রেটার দেন এডি, এই এ ওর জায়গায় আমি পি ও লিখতে পারি কি, পি ও গ্রেটার দেন এডি লিখতে পারি কি? ভালো করে বোঝার চেষ্টা করো। আমি এ ওর জায়গায় পিও লিখতে পারি কি, কারণ কি, কারণ এ ও ইজ ইকুয়াল টু পিও, কারণ এই দুটি কিন্তু সেম বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা লিখতেই পারি পিও গ্রেটার দেন এডি। এখন এই বিষয়ে আসার পর, এই জায়গায় আসার পর আমি বলতে পারি, দেখো এই পি কিউ হচ্ছে এই বৃত্তের ব্যাস, আর এর মধ্যে ওপি হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ, আবার ও কিউ হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ, তাই না? তাহলে আমরা কি জানি? আমরা পড়েছিলাম যে ব্যাস সবসময় 2 ইন্টু ব্যাসার্ধ। আমরা আগের দিন পড়েছিলাম না, ডি ইজ ইকুয়াল টু আর, ডায়ামিটার ইজ ইকুয়াল টু 2 ইন্টু আর, মানে ব্যাস সবসময় 2 গণিত ব্যাসার্ধ। তার অর্থ আমি আবার উল্টে এটাও বলতে পারি যে ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু ব্যাস বাই 2, এটিও বলতে পারি আমি। ব্যাসার্ধ
সেই বৃত্তের মানে একই বৃত্তেরই কথা বলছি আমরা, ব্যাসার্ধ সবসময় ব্যাসের অর্ধেক হয়, ব্যাসার্ধ সবসময় ব্যাসের অর্ধেক হয়, তার অর্থ হচ্ছে আমি পি ও যদি এই বৃত্তের ব্যাসার্ধ হয়ে থাকে সেটি পি কিউ এর অর্ধেক হয়ে থাকবে। তাহলে আমি পি ওর জায়গায় আমি হাফ ইন্টু পি কিউ লিখতে পারি কি, হাফ ইন্টু পি কিউ লিখতে পারি। ভালো করে বোঝা যাবে, হাফ ইন্টু পি কিউ লিখতে পারি কি, কারণ কেন পারি, কারণ পি কিউ হচ্ছে এই বৃত্তের ব্যাস এবং পি ও হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই ব্যাসার্ধ সমান সমান হাফ ইন্টু আমি ব্যাস লিখতে পারি। তাহলে এই জায়গা ঠিক হলো, কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে এই এডি, এডি হচ্ছে এই ডি পয়েন্টটি থেকে ও এর উপর লম্ব অঙ্কন করেছি। তাহলে এখানে একটি উপপাদ্য আমরা ইউজ করব বা উপপাদ্যকে প্রয়োগ করব। কোন উপপাদ্যকে, যে উপপাদ্যটি আমরা এরপরে প্রমাণ করব। সেই উপপাদ্যটা কি, যদি কোনো একটি বৃত্তের ব্যাস নয় এমন কোনো জ্যা এর ওপর, কোনো একটি বৃত্তের ব্যাস নয় মানে এটি ধরে নাও ব্যাস নয় এমন একটি জ্যা কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হয়। ভালো করে বোঝার চেষ্টা করো। নেক্সট আমাকে উপপাদ্য কি বলছে, যে ব্যাস নয় এমন একটি জ্যা, মানে এইটি যদি এবি কে যদি ধরে নিই ব্যাস নয় এমন একটি জ্যা, তার ওপর যদি কেন্দ্র থেকে কোনো একটি রেখাংশ লম্বভাবে অবস্থান করে, তাহলে সেই রেখাংশটি এই জ্যাকে সমানভাবে সমদ্বিখণ্ডিত করবে। তার অর্থ হচ্ছে এডি ইজ ইকুয়াল টু ডিবি হবে। এখন দেখো এই কনসেপ্টের উপর কাজ করে আমরা কি করতে পারি, দেখো ওডি এই এবির উপর লম্ব, তাহলে বলছে আরেকটি উপপাদ্য বলছে, আরেকটি ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট, আরেকটি ম্যাথমেটিক্যাল বিবৃতি বলছে, যদি এরকম হয়ে থাকে কোন একটি বৃত্তের ব্যাস নয় এমন জ্যা এর ওপর যদি আমরা কেন্দ্র থেকে কোন একটি লম্ব অঙ্কন করি, তাহলে সেই লম্বটি এবি কে যে পয়েন্টে ছেদ করবে সেখান থেকে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ আমাকে এডি ইজ ইকুয়াল টু ডিবি হবে। তার অর্থ হচ্ছে এই এডি হাফ অফ পুরোটা, এডি হাফ এই পুরোটার হাফ, এডি হাফ পুরোটার হাফ। তার অর্থ আমি এই এডি জায়গায় হাফ অফ এ বি আমি লিখতে পারি। উভয় পক্ষে দুই দ্বারা যদি গুণ করি আমি বলতে পারি পি কিউ গ্রেটার দ্যান এ বি, আর পি কিউ কে আমরা ব্যাস হিসাবে ধরেছি, আর গ্রেটার দ্যান এ বি হচ্ছে একটি যে কোনো বৃত্তের যে কোনো একটি জ্যা। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম, হ্যাঁ ব্যাস সবসময় জ্যার থেকে বড় হয়, আর বৃত্তের সব থেকে বড় জ্যা বা বৃহত্তম জ্যা হচ্ছে সেই বৃত্তের হচ্ছে ব্যাস। কোন বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে সেই বৃত্তের ব্যাস, বা কোনো একটি বৃত্তের ব্যাস হচ্ছে সেই বৃত্তের বৃহত্তম জ্যা। আমরা তাহলে এই কনসেপ্টের উপর একটি প্রয়োগকে আমরা প্রমাণ করলাম। এই প্রয়োগটি আমাদের পড়ে থাকে অনেক ক্ষেত্রে পরীক্ষায় পড়ে। তাহলে এই প্রয়োগের উপর বেস করে আমি একটি জায়গায় পেলাম যেখানে আমি এখানে এই হাফ অফ এবি এটি আনতে গেলে আরেকটি গাণিতিক আমি বিবৃতিকে নিলাম, কনসিডার করলাম। সেটি হচ্ছে কোন একটি বৃত্তের ব্যাস নয় এরকম জ্যা এর ওপর যদি কেন্দ্র থেকে কোনো লম্বায়মান যদি কোনো একটি রেখা আমি অঙ্কন করি, রেখাংশ নিই বা কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করি, সেটি এই জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। এবার আমরা সেই উপপাদ্যটিকে প্রমাণ করার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব। ভালো করে প্রথমে যেটি বলছে সেটিকে আমরা অঙ্কন করার চেষ্টা করি বা একে বোঝার চেষ্টা করি। ধরো আমরা একটি বৃত্ত অঙ্কন করেছি। এবার কি বলছে, ব্যাস নয় এরকম একটি জ্যা আমরা অঙ্কন করি। ব্যাস নয় এরকম একটি জ্যা অঙ্কন করলাম, আমি এটির নাম এ দিলাম, এটির নাম বি দিলাম। তাহলে এ বি হচ্ছে এই বৃত্তের একটি জ্যা, এবার এর কেন্দ্র যদি ও হয়ে থাকে, এই কেন্দ্র যদি ওর নাম আমি দিয়ে থাকলাম, এই কেন্দ্রটি ও হয়ে থাকে, কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে, অর্থাৎ আমি যদি এটি যদি ওটা কেন্দ্র হয়, এ বির উপর যদি আমি একটি লম্ব অঙ্কন করি, অর্থাৎ এটি যেটি ডি পয়েন্টে ছেদ করে যদি এরকম হয়ে থাকে, তাহলে আমাকে বলছে কি, তাহলে এই ডি পয়েন্টটি এ বি কে সমদ্বিখণ্ডিত করে। ভালো করে বোঝার চেষ্টা করো। আমাকে প্রথমে উপপাদ্যটি কি বললো সেটি বারবার পড়ার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো কি বললো। বলছে যে ব্যাস নয় এরকম যদি জ্যা থাকে এবং তার উপর যদি ও বিন্দু থেকে বা কেন্দ্র থেকে যদি একটি লম্ব অঙ্কন করা হয়, তাহলে সেই লম্বটি জ্যাকে যে জায়গায় কাট করবে সেই জায়গা থেকে কিন্তু এই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে দেবে। অর্থাৎ এখন যদি এই ওডি লম্ব, অর্থাৎ এটি 90 ডিগ্রি এবং এটি 90 ডিগ্রি, অর্থাৎ ওডি লম্ব এবির ওপর, এবি যেটি ব্যাস নয় এমন একটি জ্যা, তাহলে কি বলছে এই ডি পয়েন্টটি এবি কে সমদ্বিখণ্ডিত করে দেবে, অর্থাৎ এ বি এ ডি ইজ ইকুয়াল টু ডিবি হবে। এটি কিন্তু আমাকে প্রমাণ করতে হবে।
এটি আমার হচ্ছে আসল উপপাদ্য। এই উপপাদ্যের আমার কনসেপ্ট বিবৃতিটি ক্লিয়ার আছে, আমাদের ক্লিয়ার হলো, কোনো অসুবিধা নেই। আমরা কি করতে পারি, আমরা প্রথমে প্রদত্ত কি কি দেওয়া আছে সেটি বোঝার চেষ্টা করি। আমরা কি কি দেওয়া আছে, যে কোনো একটি বৃত্তে এ বি হচ্ছে জ্যা, যার উপর ওডি হচ্ছে লম্ব, এবং ওডি লম্ব, আমাকে প্রমাণ করতে হবে যে বিডি সমান সমান এবি। আমাকে কি দেওয়া আছে প্রথমে সেটি বোঝার চেষ্টা করি। প্রদত্ত মানে কি দেওয়া আছে, দেখো এটি আমার তোমার এরকম নয় যে বইয়ের কথা যেগুলো আছে সেই অ্যাজ ইট ইজ তোমাকে হতে হবে, এরকম কোনো কথা নেই, তুমি নিজের মতন লিখতে পারো। কিন্তু এখানে দেখো আমরা বলতে পারি যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি জ্যা, ও কেন্দ্রীয়, আমরা বলতে পারি ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি জ্যা, একটা হলো এই একটি ওবি একটি জ্যা, ওডি এবি এর উপর লম্ব, ওডি এবি এর উপর লম্ব। তার অর্থ কি, ওডি লম্ব এবি, ওডি কিন্তু এবির উপর লম্ব, এবার আমাকে কি প্রমাণ করতে হবে, যে আমাকে প্রমাণ করতে হবে যে এডি সমান সমান ডিবি। আমাকে প্রমাণ করতে হবে যে এই লম্বটি এ বি কে যে পয়েন্টে ছেদ করেছে অর্থাৎ ডি, সেখানে এই এ বি কে মানে জ্যাকে সমদ্বিখণ্ডিত করেছে অর্থাৎ এডি সমান সমান ডিবি। এটি আমাকে প্রমাণ করতে হবে। আমরা কি করব, আমরা কিছু অঙ্কন করব। কি অঙ্কন করব, আমরা এখানে একটু কাজ করব, ছবি আঁকবো, কনস্ট্রাকশন করব, যে আমি এ ও যুক্ত করছি, এ ও এবং ও বি আমি যুক্ত করে দিচ্ছি, অর্থাৎ আমি ও পয়েন্ট এবং এ পয়েন্ট এবং বি পয়েন্ট আমরা যুক্ত করে দিলাম। আমরা কি করলাম, আমরা ও এ এবং ও বি যুক্ত করলাম, তাহলে এটি হওয়ার পর আমরা যদি প্রমাণে চলে যাই, আমরা একবার প্রমাণ করতে চাই এই বিষয়টি, তাহলে দেখো লক্ষ্য করে দেখো আমরা এখন দুইটি ট্রায়াঙ্গেল পাচ্ছি, যার একটি কোণ কিন্তু একটি করে কোণ 90 ডিগ্রি আছে। তার মানে এই দুটো যে ত্রিভুজ সেটি সমকোণী ত্রিভুজ। তাহলে এখন ত্রিভুজ এ ডি ও এবং ত্রিভুজ বিডিও, এই দুটি ত্রিভুজের একটি কোণ, এই ত্রিভুজ দুটির কোণ এডিও এবং কোণ বিডিও সমকোণ বা 90 ডিগ্রি। কারণ কি, কারণ ওডি লম্ব এবি। তাহলে আমরা বলতে পারি যে এই ত্রিভুজটি দুটি সমকোণী ত্রিভুজ, কারণ এডিও এবং বিডিও কিন্তু সমকোণ, তাই না? আবার তার সাথে সাথে আরেকটি জিনিস বলতে পারি, এটি প্রথম গেল, দ্বিতীয় আরেকটি জিনিস বলতে পারি, মানে আমরা বলতে পারি কোণ এ ডি ও ইজ ইকুয়াল টু কোণ বিডিও আমরা বলতে পারি। কারণ কি, কারণ এদের দুইটি কোণই, এই কোণগুলি সমকোণ, কারণ ওডি লম্ব এবি। আবার সেকেন্ড আমরা বলতে পারি যে দেখো এই যে বৃত্তের এ ও এ ইজ ইকুয়াল টু ওবি, কিভাবে বলে দিলাম, ও ইজ ইকুয়াল টু ওবি, কারণ দেখো ও পয়েন্ট থেকে এ পয়েন্টে কি বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু, বি পয়েন্টে কি বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু, তাদের সংযোগ রেখাংশ অর্থাৎ ও বি, এটি কি হবে, এটি এই বৃত্তের কি ব্যাসার্ধ, আবার ও এ এটি কি হবে, এই বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ এই দুটি কিন্তু সেম হবে। কেন সেম হবে, কারণ আমি বলেছি কোনো একটি বৃত্তের ব্যাসার্ধ সে যে পয়েন্ট থেকেই তুমি তার কেন্দ্রের দূরত্ব নাও না কেন সেটি কিন্তু সেম হবে। তাহলে এই বৃত্তের ও এবং ও বি দুটি ব্যাসার্ধ হওয়ার জন্য ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা কি পেলাম, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এ ও এবং ও বি, ও এ এবং ও বি ব্যাসার্ধ হওয়ার জন্য ও এ ইজ ইকুয়াল টু ও বি হয়ে গেল। আর তার সাথে সাথে ও ডি সাধারণ বাহু, ও ডি দেখো দুটি ত্রিভুজেরই সাধারণ বাহু। তাহলে আমরা লক্ষ্য করে দেখো, আমরা প্রথম কথা হচ্ছে এটি সমকোণী ত্রিভুজ এবং তার সাথে সাথে অতিভুজ সমান এবং একটি সাধারণ বাহু আছে। তাহলে আমরা আর এইচ এস মানে রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিয়াস সাইড এর উপর বেস করে বা এই সূত্রের অনুসারে আমরা বলতে পারি এই যে দুটি ত্রিভুজ আমি পেয়েছি অর্থাৎ এডিও এবং বিডিও, এই দুটি ত্রিভুজ কিন্তু সর্বসম ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ এডিও সর্বসম ত্রিভুজ বিডিও কিসের উপর ভিত্তি করে, আর এইচ এস সূত্রানুযায়ী।
এই সূত্রানুযায়ী আমি বলতে পারি যে এডিও এবং বিডিও এই দুটি ত্রিভুজ হচ্ছে আমরা সর্বসম, তাই না? তো সর্বসম বা এই দুটি ত্রিভুজ সর্বসম, এই দুটি ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায় তাহলে এই দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলিও সমান হবে, তাহলে এই দুটি ত্রিভুজের অনুরূপ বাহু বলতে এডি ইজ ইকুয়াল টু ডিবি আমি লিখতে পারি, ওএডি ইজ ইকুয়াল টু ডিবি আমি লিখতে পারি, কারণ ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম যে এই যে ও কেন্দ্রীয় বৃত্তের ও বিন্দু থেকে যদি ব্যাস নয় এরকম কোনো জায়ের উপর যদি আমরা লম্ব অঙ্কন করতে পারি, তাহলে সেই লম্বটি কিন্তু যে পয়েন্টে এই এবি কে ছেদ করবে তাকে সমদ্বিখণ্ডিত করবে, সেটা আমরা প্রমাণ করে ফেললাম। একই রকম ভাবে আমরা যদি নেক্সট উপপাদ্যটি দেখি, সেম কনসেপ্ট, শুধু একটু ঘুরিয়ে দিয়েছে। কিরকম সেম কনসেপ্ট একটু ঘুরিয়ে দিয়েছে বলতে আমাকে এখন বলেছে, আগের কনসেপ্টে বলছিল যে যদি লম্ব আঁকো তাহলে সমদ্বিখণ্ডিত হবে, এবার বলছে যদি ব্যাস নয় এমন কোনো জ্যাকে সমদ্বিখণ্ডিত করে এমন কোনো রেখাংশ ও কেন্দ্রের সঙ্গে যুক্ত করা হয় বা সমদ্বিখণ্ডক রেখাংশ যদি ও কেন্দ্রগামী হয়ে থাকে তাহলে সেটি লম্ব হবে। অর্থাৎ উল্টো, এখন বলে দিয়েছে যে এই যে একটি আমি লেখাটা অঙ্কন করেছি এটি এখন লম্ব নয়, এটি এখন এর উপর লম্ব নয়, কিন্তু এটি এখন একে এডি ইজ ইকুয়াল টু ডিবি এই আকারে কিন্তু ছেদ করেছে, তাহলে বলছে যে এটি তাহলে লম্বই হবে, বা এই যে কোণ দুটি উৎপন্ন করবে সেটি 90 ডিগ্রি হবে, সেটি প্রমাণ করবে। উল্টো বলেছে, আমাকে উল্টো বলেছে। কি বলেছে? ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, ভালো করে বোঝার চেষ্টা করো, এই কনসেপ্টটিকে উল্টো দিয়েছে। প্রথমে আমরা বলে দিয়েছিল, আগের উপপাদ্যটিকে বলেছিল লম্ব হলে সমদ্বিখণ্ডক হবে, এখানে বলছে সমদ্বিখণ্ডক হলে লম্ব হবে, একটু উল্টে দিয়েছে, পুরোটা উল্টে দিয়েছে। তাহলে আমরা একই কনসেপ্টের উপর বেস করতে পারি। এখন দেখো এই সেম বৃত্ত, সেম এবি জ্যা, ঠিক আছে, সেম ওডি, এখন কি বলেছে প্রদত্ত এখন এডি কিন্তু এর উপর লম্ব নয়, এটি আমাকে প্রমাণ করতে হবে। তাহলে কি প্রদত্ত এখানে যেখানে জায়গায় আমরা বলতে পারি, দেখো ভালো করে দেখো, আমরা বলতে পারি ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি জ্যা যেটি কিন্তু ব্যাস নয় এরূপ জ্যা, আমরা এখানে লিখতে পারি জ্যা যেটি ব্যাস নয় বা ব্যাস নয় এমন জ্যা, এটিও আমরা বলতে পারি, যেটি আমাকে প্রশ্নে বলেছে বা আমাকে উপপাদ্যটি বলে দিয়েছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি হচ্ছে ব্যাস নয় এমন একটি জ্যা। এবার কি বলেছে, আরো বলে দিচ্ছে এই যে ওডি আমাকে এবি কে সমদ্বিখণ্ডিত করে, এখানে আমাকে বলে দিচ্ছে ওডি এবি কে সমদ্বিখণ্ডিত করে, ওডি এবি কে সমদ্বিখণ্ডিত করে। ওডিটা কি? ওডি হচ্ছে এবি এর সমদ্বিখণ্ডক যেটি ও কেন্দ্রগামী, মানে আমাকে কেন্দ্রকে ছেদ করেছে, বা আমরা বলতে পারি যে এর মধ্যবিন্দু থেকে আমরা ওই ও পয়েন্টকে যুক্ত করেছি, এ বি এর মধ্য পয়েন্ট, এ বি এর মিডল পয়েন্ট থেকে আমরা ও এর সঙ্গে যুক্ত করে একটি যে রেখা অংশ পেয়েছি সেটির কথা বলছি। তাহলে ওডি এখন এবি কে সমদ্বিখণ্ডিত করেছে, তার অর্থ হচ্ছে এডি ইজ ইকুয়াল টু ডিবি কিন্তু আমাদের বলে দেওয়া হয়েছে, এটি কিন্তু প্রদত্ত। এখন এটি আমরা প্রদত্ত, কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে আমাকে এখন যে ওডি লম্ব এবি, আমাকে প্রমাণ করতে হবে ওডি এবি এর উপর লম্ব, এটি আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এখন আমরা কি করব, অঙ্কন সেম থাকবে, ও এ এবং ও বি যুক্ত করলাম, সেম অঙ্কন সেম থাকবে। এখন আমরা এই দুটি ত্রিভুজ কিন্তু সমকোণী ত্রিভুজ নয়, এখন এই দুটি ত্রিভুজ কিন্তু সমকোণী ত্রিভুজ নয়, আমরা প্রমাণ করতে, আমরা জানি না এই দুটি কোণ কিন্তু 90 ডিগ্রি হবে কি হবে না, এটি কিন্তু প্রমাণের বিষয়, আমরা সেটি প্রমাণ করতে পারি না। তাহলে এই দুটি ত্রিভুজের কি কি জিনিস মিল আছে? প্রথম মিল হচ্ছে যে এই একই জিনিস, এই বাহুটি এবং এই বাহুটি সমান, কারণ কি সেম বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমি বলতে পারি, বাকিগুলো আমি মুছে দিচ্ছি, আমি বলতে পারি যে এই দুটি ত্রিভুজ দুটির ও এ ইজ ইকুয়াল টু ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ, ও এ ইজ ইকুয়াল টু ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ। আবার আমরা বলতে পারি প্রশ্নানুযায়ী বা উপপাদ্যের ভিত্তিতে বলে দেওয়া আছে ও এডি ইজ ইকুয়াল টু ডিবি, এডি ইজ ইকুয়াল টু
ডিবি এটিও বলে দেওয়া আছে উপপাদ্যের অনুসারে, ঠিক আছে, এটি প্রদত্ত, অলরেডি আমাকে এটি প্রদত্ত দেওয়া আছে, তাহলে এটির সঙ্গে এটি সমান, আবার এটির সঙ্গে এটিও সমান হয়ে গেল। ওকে, তার সাথে সাথে ওডি সাধারণ বাহু, ওডি সাধারণ বাহু, তাহলে এই ত্রিভুজের তিনটি আমার বাহু কিন্তু সমান হয়ে গেল। তার অর্থ হচ্ছে সাইড 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 মানে বাহু বাহু বাহু, এই সূত্র অনুযায়ী আমি বলতে পারি ত্রিভুজ এ ডি ও সর্বসম ত্রিভুজ বি ডি ও কিসের উপর ভিত্তি করে, এস এস এ সূত্র অনুযায়ী আমি বলতে পারি এই দুটি কিন্তু সর্বসম। এই দুটি যদি সর্বসম হয়ে যায় তাহলে এই কোণ দুটিও কিন্তু সমান হবে। তাহলে কোণ দুটি সমান হবে অর্থাৎ ও ডি এ ইজ ইকুয়াল টু কোণ ও ডিবি, এই দুটি কিন্তু সমান হবে, কারণ কি অনুরূপ কোণ, অনুরূপ কোণ, অনুরূপ কোণ। এবার কোশ্চেন আসবে যে এই দুটি কোণ তো সমান বলে দেওয়া হলো, এই দুটি কোণ কিন্তু সমান, এটা তো আমরা পেয়ে গেলাম। তাহলে স্যার এই দুটি কোণ সমান হওয়ার অর্থ যে এটি সমকোণ হবে বা এটি 90 ডিগ্রি এবং এটি 90 ডিগ্রি হবে, তার কি প্রমাণ আছে? তার কি প্রমাণ আছে? এখানে আমি বলেছি যে আমরা বলি যে উপপাদ্য যখন আমরা প্রমাণ করি তখন এই উপপাদ্য প্রমাণ করার সময় আমরা অন্য অ্যাক্সিওমস বা অন্য কোনো উপপাদ্যের সাহায্য নিয়ে থাকি, তাই না? তো আমরা ক্লাস 8-এ যখন আমরা উপপাদ্য শিখেছি তখন আমরা পড়েছি যে কোনো একটি রেখাংশের উপর, কোনো একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা দণ্ডায়মান হয়ে যদি সেম কোণ উৎপন্ন করে তাহলে সেই কোণ দুটি 90 ডিগ্রি হবে বা লম্ব হবে। তাহলে আমরা কি বলেছি যে কোনো একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা যদি রেখাংশ যদি দণ্ডায়মান হয়ে সেম কোণ উৎপন্ন করে বা সমান কোণ উৎপন্ন করে তাহলে সেটি এই দুটি কোণ 90 ডিগ্রি হবে। এটি কিন্তু আমরা প্রথম উপপাদ্যের দিকে পড়েছি, আমরা ক্লাস 8-এর উপপাদ্য পড়েছি। তাহলে সেটিকে ইউজ করে আমি বলতে পারি যে ওডি এবি বাহুর উপর ওডি রেখাংশ এডি রেখাংশের ওপর দণ্ডায়মান হয়ে সেম কোণ উৎপন্ন করেছে, তার অর্থ হচ্ছে ওডি এবি এর উপর লম্ব বা এডিও এবং বিডিও উভয়ই সমকোণ বা 90 ডিগ্রি। তো দেখো উপপাদ্য করতে গিয়ে একটা জিনিস বুঝতে পারলো বা ফিল করলে এই দুটো উপপাদ্য করতে গিয়ে যে আমরা এখানে ইউজ করছি কি ইউজ করছি, আমরা পূর্বের উপপাদ্য ইউজ করছি, পূর্বের কনসেপ্টকে ইউজ করছি। মুখস্থ করে গেলে তুমি যদি মুখস্থ করে থাকো তাহলে এটিও মুখস্থ করতে হবে, এই যে কথাটি বললাম এটিও মুখস্থ করতে হবে। কিন্তু যদি তুমি জেনে আসো, তুমি যদি বুঝে আসো তাহলে এটি যখন এই পজিশনে আসবে তখন তোমাকে আর মুখস্থ দরকার হবে না লাস্ট লাইনটি। কিন্তু যদি এই জায়গায় এসে যদি ভুলেও যাও, তুমি যদি মুখস্থ যদি না করো, তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তুমি ক্লিয়ারলি বলতে পারবে অনুরূপ কোণ, তাহলে এটি দণ্ডায়মান। তুমি তোমার একটি কনসেপ্টের উপর যদি বেস করে তুমি করে থাকো বা বিষয়টি যদি জেনে তুমি করে থাকো তাহলে এখানে গিয়ে তুমি তোমার মনে প্রয়োজন হবে না তুমি ভুলে যাবে কি না ভুলে যাবে, তুমি এখানে অটোমেটিক্যালি সেই জিনিসগুলো আসবে, ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ চলে আসবে। কিন্তু যদি তুমি মুখস্থ করে যাও এরপরে হয়তো তুমি ভুলে গেলে যে অ্যাকচুয়ালি এই দুটি কোণ সমান বলে দিয়েছে, তাহলে এই দুটিকে 90 ডিগ্রি আমরা বলবো কি করে বা লিখবো কি করে, তুমি এখানে লিখে দিয়ে চলে এলে এই দুটি কোণ 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি লিখে দিলে। কিন্তু তার পিছনের রিজন, আমি কেন এই দুটি কোণ সমান মানে 90 ডিগ্রি বলছি, তার পিছনের রিজনটা তোমার ক্লিয়ার থাকা উচিত। যখন ক্লিয়ার থাকবে তখন বিষয়টিও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা তিনটি উপপাদ্যের প্রমাণ কিন্তু করে ফেললাম, এবার আরেকটি খুব সুন্দর উপপাদ্য যেটি আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয় কিন্তু খুবই ইন্টারেস্টিং একটি উপপাদ্য, খুব সুন্দর একটি উপপাদ্য, যেটি আমার মনে হয় যে আমাদের এটি করতে গিয়ে না আরও আমাকে এই উপপাদ্যটি হয়তো প্রমাণ আমাদের সিলেবাসে নেই বলে আমরা করি না, কিন্তু এটি করতে গিয়ে একটা জিনিস ফিল করবে অনেক কিছু বিষয় ক্লিয়ার হয়ে যাচ্ছে মিনস আমার অনেক কিছু ধারণার কনসেপ্টের ক্লিয়ার হচ্ছে, যার উপর বেস করে যদি ইন ফিউচারও কখনো কোনো শর্ট কোশ্চেন বা কোনো গাণিতিক প্রশ্নও দিয়ে থাকে তাহলে কিন্তু আমরা করতে পারবো। কি বলছে যে তিনটি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা হয়। কি বললো? তিনটি অসমরেখ বিন্দু দিয়ে বা বিন্দু দ্বারা একটি মাত্র বৃত্ত অঙ্কন করা পসিবল। অসমরেখ বিন্দু অর্থাৎ মানে অসমরেখ বিন্দু মানে যে তিনটি বিন্দু সমান সরলরেখায় হবে না, অর্থাৎ এই দুটি বিন্দুকে যুক্ত করলে একটা সরলরেখা পাবে কিন্তু এই তিনটিকে কিন্তু সরলরেখার মধ্যে আনতে পারবে না। অর্থাৎ এরকম নয় যে এই একটা বিন্দু এই তিনটি বিন্দু কিন্তু সমরেখ নয়। এরকম যদি কোনো বিন্দু হয়ে থাকে তাহলে এই বিন্দুগুলিকে কেন্দ্র করে একটি মাত্র তুমি বৃত্ত অঙ্কন করতে পারবে। হয়তো আমি ঠিকঠাক বৃত্ত আঁকতে পারলাম না কিন্তু তুমি এটি একটি উপপাদ্য এবং এটি প্রমাণ করা যায় বা এটি আমরা করতে পারি বা বুঝতে পারি যে
যদি তিনটি বিন্দু যদি সমরেখ না হয়ে থাকে তাহলে এই তিনটি বিন্দুতে একটি মাত্র, হাজারটি না, পাঁচটি না, তিনটি না, দুটি না, একটি মাত্র আমরা বৃত্ত অঙ্কন করতে পারবো যখন তিনটি বিন্দু অসমরেখ বিন্দু হবে। কিন্তু যদি সমরেখ বিন্দু হয়, অর্থাৎ তিনটি বিন্দু যদি একই সরল রেখার ওপর অবস্থিত হয়, মানে সরলরেখ বিন্দু হয়, তাহলে কি হবে, তাহলে কটি বৃত্ত অঙ্কন করতে পারি সেই তিনটি বিন্দু দিয়ে? সেই তিনটি বিন্দু দিয়ে একটিও বৃত্ত অঙ্কন করতে পারবো না। তুমি হয়তো এই দুটি বিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করতে পারবে, বা এই দুটি বিন্দু দিয়ে হয়তো একটি বৃত্ত অঙ্কন করতে পারবে, বা এই দুটি বড় বড় নিয়ে একটি হয়তো বৃত্ত অঙ্কন করতে পারবে, কিন্তু এই তিনটিকে নিয়ে একটি বৃত্ত কখনোই তুমি অঙ্কন করতে পারবে না যখন তিনটি বিন্দু সমরেখ হবে। কিন্তু যদি তিনটি বিন্দু যে কোনো জায়গা হতে পারে, মানে সমরেখ না হয়ে এখানে একটি বিন্দু, এখানে একটি বিন্দু, এখানে একটি বিন্দু, এই ক্ষেত্রে তুমি একটি বৃত্ত অঙ্কন করতে পারবে এই তিনটি বিন্দুকে কেন্দ্র করে, মানে এই তিনটি বিন্দুকে উপরে বেশ করে। আবার যদি এখানে একটি বিন্দু, এখানে একটি বিন্দু, এখানে একটি বিন্দু, একেও তুমি একটি বৃত্ত অঙ্কন করতে পারবে। তার মানে সমরেখ হবে না এরকম তিনটি বিন্দু দ্বারা কিন্তু আমরা একটি মাত্র বৃত্ত অঙ্কন করতে পারি। এবার সেটি দেখো আমরা প্রমাণ করার চেষ্টা করবো বা বোঝাবার চেষ্টা করবো। এবার ধরো আমরা তিনটি পয়েন্টকে কনসিডার করছি। ধরো এখানে একটি পয়েন্ট এবং এখানে একটি পয়েন্ট এবং এখানে একটি পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্টটির নাম আমি এ, এই পয়েন্টটির নাম বি এবং এই পয়েন্টটির নাম আমরা সি দিয়েছি। তাহলে এই যে তিনটি পয়েন্টকে আমি কনসিডার করলাম, এটি কিন্তু অসমরেখ বিন্দু, অর্থাৎ একই সমরেখ নয়, মানে একটি সরল রেখার ওপর অবস্থিত নয়। এবার এই তিনটি বিন্দুকে যদি আমি তারপরে কি করি, আমরা এই তিনটি বিন্দু অসমরেখ বিন্দু, অর্থাৎ প্রদত্ত কি আছে আমাকে, প্রদত্ত যে এ কমা বি কমা সি তিনটি অসমরেখ বিন্দু, এটি কিন্তু আমি ধরে নিলাম বা এটি প্রদত্ত আছে। আমাকে প্রমাণ কি করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে যে এ বি সি তিনটি সমরেখ অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত আঁকা সম্ভব। এ কমা বি কমা সি বিন্দু দ্বারা একটি মাত্র বৃত্ত আঁকা সম্ভব। এই এ বি সি পয়েন্ট দ্বারা একটি মাত্র বৃত্ত আঁকা সম্ভব, এটি কিন্তু আমাকে প্রমাণ করতে হবে। এই প্রমাণ করার জন্য আমরা কি করতে পারি, আমরা কিছু অঙ্কন করতে পারি। আমরা কি অঙ্কন করব, আমরা অঙ্কন করব যে এ বিকে যুক্ত করলাম এবং বি সিকে যুক্ত করলাম, অর্থাৎ এ কমা বি এবং বি কমা সি যুক্ত করলাম। এইটি তার সাথে সাথে আরেকটি কাজ করতে পারি, আমরা আরেকটি কাজ করব যে এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক এ বি এবং সিবি এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। লম্ব সমদ্বিখণ্ডক মানে কি, লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম। লম্ব সমদ্বিখণ্ডক কথার অর্থ হচ্ছে এ বির ওপর একটি এমন সরলরেখা অঙ্কন করব যেটি এ বিকে সঙ্গে লম্বও হবে, আবার এই এ বিকে সমান দুভাগে বিভক্তও করবে। অর্থাৎ আমি যদি একটি সরলরেখা এরকম অঙ্কন করি যেটি এ বির ওপর লম্বও হবে এবং এ বিকে সমান দুই ভাগে বিভক্ত করবে। একই রকমভাবে আমি যদি এই বিসির ওপর এরকম আমি একটি লম্ব সমদ্বিখণ্ডক আঁকলাম যেটি এটির ওপর লম্ব এবং বিসিকে সমানভাবে ভেঙে দিচ্ছে। ঠিক এই কাজটি আমরা করলাম। এবার এরপরে কি এই যে সমদ্বিখণ্ডক করলো, তাহলে এই যে সমদ্বিখণ্ডগুলি এ বিকে ডি পয়েন্টে ছেদ করলো ধরে নিচ্ছি, এবিকে ডি পয়েন্টে ছেদ করলো ধরে নিলাম, এবং বিসিকে ই পয়েন্টে ছেদ করলাম আমি ধরে নিলাম, বিসিকে ই পয়েন্টে ছেদ করলাম। আর এই সমদ্বিখণ্ডগুলির নাম আমি দিয়ে দিচ্ছি, এটির নাম পি কিউ আর এটির নাম আর এস। তাহলে এখন কি কাজ করলাম ভালো করে বোঝার চেষ্টা করি, যে এ বি এবং বিসি যুক্ত করার পর যে রেখাংশটি আমি পেলাম যে এ বি এবং বিসি, তার উপর আমরা লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম, যেগুলোর নাম কি পেলাম, লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম পি কিউ এবং আর এস। ঠিক আছে, যারা কি করলো, যারা এ বিকে ডি এবং বিসিকে ই বিন্দুতে করে, তাহলে এখন কি করলো, এই যে এই পি কিউ এ বিকে ডি পয়েন্টে ছেদ করলো এবং এখন এই পি কিউ এ বিকে ডি পয়েন্টে ছেদ করলো এবং
আর এস এই বিসিকে ই পয়েন্টে ছেদ করলো। এটিকে পর্যন্ত আমি পাওয়া গেছে, ঠিক ভালো কথা। এবার আমরা আরেকটু কাজ করব, সেটি হচ্ছে আমরা এই যে পয়েন্টটি, এই যে মিডলটি পয়েন্ট, এটিকে আমরা ও নাম দিলাম এবং আমরা এ ও ও বি এবং ও সি যুক্ত করে দেব। আমরা আরেকটি কাজ কী করলাম, ও এ ও কমা বি এবং ও কমা সি যুক্ত করে দিলাম। এই কাজটি আমরা অঙ্কনে করলাম। আমরা কয়েকটি অঙ্কন করেছি, সেই অঙ্কনগুলি এ বি যুক্ত করেছি এবং এ বি এর একটি লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করেছি। ছবিটিতে একটি এডিতে ছোটো মনে হচ্ছে, ডিবি বড় হচ্ছে, কিন্তু মনে রাখবো এটি অন্তঃসমদ্বিখণ্ডক, অর্থাৎ এ ডি ইজ ইকুয়াল টু ডিবি। ঠিক আছে, তো আমরা এই পি কিউ, এই যে পি কিউ, এটি একটি এ বি এর অন্তঃসমদ্বিখণ্ডক, অর্থাৎ এটি এর উপর লম্বও আছে, অর্থাৎ এই কোণটি, অর্থাৎ এ ডি ও এবং বি ডি ও 90 ডিগ্রি, অর্থাৎ এইটি এবং এটি লম্ব। আবার তার সাথে সাথে এই এ বিকে ডি পয়েন্টটি সমানভাবে সমদ্বিখণ্ডিত করেছে। একই রকমভাবে আর এস হচ্ছে সিবি এর লম্ব সমদ্বিখণ্ডক, যেখানে ই পয়েন্টটি ছেদ করেছে, অর্থাৎ সিই ইজ ইকুয়াল টু ইবি। আবার এই যে এই কোণটি এবং এই কোণটি কিন্তু 90 ডিগ্রি। এখন আমরা ও এ, এই ও পয়েন্টটি কি, ও পয়েন্টটি হচ্ছে এই যে লম্ব সমদ্বিখণ্ডক এদের সংযোজক, মানে এদের যেই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। এই ও পয়েন্ট থেকে আমরা ও এ, ও বি এবং ও সি কিন্তু যুক্ত করে দিয়েছি। এখন এই যে শেপটি পেলাম, সেখান থেকে আমরা কী কী করতে পারি একটু দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। এখন এই যে শেপটি পেলাম, এখান থেকে আমরা কি করতে পারি সেটিকে বোঝার চেষ্টা করি। সর্বপ্রথমে দেখো, এবার আমরা প্রমাণে আসছি। প্রমাণ কি করতে পারি, দেখো এই যে এ এ ডি ও, এখন এই যে দুটি ত্রিভুজ আমি পাচ্ছি এ ডি ও, অর্থাৎ ত্রিভুজ এ ডি ও এবং ত্রিভুজ বিডিও, এই দুটি ত্রিভুজ যেটি পাচ্ছি সেটি সমকোণী ত্রিভুজ, এই বিষয়ে কোনো ডাউট নেই, কারণ এটি যেহেতু লম্ব সমকোণী ত্রিভুজ। কারণ কি সমকোণী ত্রিভুজ, এ কারণে কথা হচ্ছে আমি এই দুটি কিন্তু লম্ব হওয়ার জন্য 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ এই ত্রিভুজটি এবং এই ত্রিভুজটি কিন্তু সমকোণী ত্রিভুজ। তার অর্থ হচ্ছে কোণ এ ডি ও ইজ ইকুয়াল টু কোণ বিডিও, যেহেতু ও ডি লম্ব এ বি। এটি হলো প্রথম কথা। দ্বিতীয় কথা কি হচ্ছে যে ও ডি সাধারণ বাহু, ও ডি সাধারণ বাহু, তার সাথে সাথে কি এ ডি ইজ ইকুয়াল টু ডিবি হবে। কারণ কি এটি হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, অর্থাৎ যেহেতু ও ডি এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক। এখন দেখো আমরা তিনটি জিনিস পেয়ে গেছি। একটা কি, যে দেখো আমরা পাচ্ছি কি, যে এই বাহুটি এবং এই কোণটি এবং এই বাহুটি, অর্থাৎ সাইড এই দুটি, এইটির সাইড এবং এইটির সাইড সমান, এটি সাধারণ বাহু এবং এই কোণ দুটি কিন্তু সমান, অর্থাৎ সাইড অ্যাঙ্গেল সাইড। এই সূত্রানুযায়ী এখন আমি বলতে পারি ত্রিভুজ এ ডি ও সর্বসম ত্রিভুজ বিডিও কিসের উপর ভিত্তি করে, সাইড অ্যাঙ্গেল সাইড। এই সূত্রানুযায়ী আমি বলতে পারি এই দুটি সর্বসম ত্রিভুজ। এই দুটি সর্বসম ত্রিভুজ যদি হয়ে যায় তাহলে আমি বলতে পারি ও এ ইজ ইকুয়াল টু ও বি। এটি কি, এই অনুরূপ বাহু, এই দুটি ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম যে এ ও ইজ ইকুয়াল টু এ বি। একই রকমভাবে আমি যদি ত্রিভুজ অনুরূপভাবে আমি বলতে পারি যে ত্রিভুজ বিইও এবং সর্বসম ত্রিভুজ বি সিইও। আমরা একই রকমভাবে এই যে দুটি ত্রিভুজ অর্থাৎ বিইও এবং এই ত্রিভুজটি সিইও, অর্থাৎ এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে একই রকমভাবে দেখো, লক্ষ্য করে দেখো যে এটি হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, এই কোণটি হচ্ছে সমান হবে, এই বাহু দুটিও সমান হবে, কারণ কি এটি লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে এটি সাধারণ বাহু। তাহলে এর উপর বেস করে আমরা এই দুটি ত্রিভুজও কিন্তু আমরা সর্বসম বলতে পারবো। তার অর্থ হচ্ছে আমরা ও সি ইজ ইকুয়াল টু ও বি কিন্তু বলতে পারবো। এটিও কিন্তু অনুরূপ বাহু হবে ওই দুটি ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে আমরা এই যে দুটি একটা কন্ডিশন পেলাম, এ ইজ ইকুয়াল টু ও বি, আবার ও বি আবার ওসির সঙ্গে সমান, সেখান থেকে আমরা বলতে পারি ও এ ইজ ইকুয়াল টু ও সি ইজ ইকুয়াল টু ও বি ইজ ইকুয়াল টু, এই তিনটি কিন্তু সমান আমরা বলতে পারবো। ও এ, ও
OC এবং OB এই তিনটি বাহু কিন্তু সমান। এখন যদি এই তিনটি বাহু সমান হয়, এই ও পয়েন্ট থেকে ও এর ডিস্টেন্স যা, ও পয়েন্ট থেকে বি এর ডিস্টেন্সটা, ও পয়েন্ট থেকে সি এর ডিস্টেন্স চাই, তাহলে আমরা ওই পয়েন্টকে কেন্দ্র করে ওকে যদি ব্যাসার্ধ ধরে আমরা একটি বৃত্ত অঙ্কন করি, ঠিক এরকম করে একটি বৃত্ত অঙ্কন করি, তাহলে যে বৃত্তটি পাবো, লক্ষ্য করব সেই বৃত্তের একটি জায়গায় এ, একটি জায়গায় বি এবং একটি জায়গায় সি পয়েন্ট কিন্তু থাকবে। কারণ কি ও এ এটিও ব্যাসার্ধ হওয়ার অর্থ হচ্ছে এই বিষয়ে যদি বৃত্ত অঙ্কন করবো, সেটি সেই ও একে ধরে যদি যে বৃত্ত অঙ্কন করবো ব্যাসার্ধ ধরে, সেই ব্যাসার্ধের সেই বৃত্তের ওপর এই এ পয়েন্টটি বর্তমান থাকবে। যেহেতু ও এ ইজিক্যাল টু ও বি, তাহলে ওই বি পয়েন্টটিও সেই বৃত্তের ওপর অবস্থিত একটি বিন্দু হবে। আবার ও সিও যেহেতু ও এর সঙ্গে সমান, তার অর্থ হচ্ছে এই সি পয়েন্টটিও কিন্তু ওই বৃত্তের ওপর অবস্থিত একটি পয়েন্ট হবে। তাহলে এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছি যে এই যে ও বিন্দুকে কেন্দ্র করে যদি একটা বৃত্ত অঙ্কন করি, সেটি এ বি সি অসম বিন্দু দিয়ে অঙ্কিত একটি বৃত্ত হবে। কিন্তু এটি যে একটি মাত্র বৃত্ত হবে তার কি গ্যারান্টি আছে? লক্ষ্য করে দেখো, এই যে এ বি পয়েন্ট, এই যে এ পি পয়েন্ট, এই দুটি ফিক্সড পয়েন্ট, এবং বি সি এই দুটি পয়েন্টও ফিক্সড পয়েন্ট, একটা নির্দিষ্ট পয়েন্ট। তাহলে এই দুটি নির্দিষ্ট যদি পয়েন্ট হয়ে থাকে, তাহলে এ বি এই যে বাহুর ডিস্টেন্স বা দৈর্ঘ্য, এটি একটি নির্দিষ্ট। আবার বিসি এই যে বিসি এটিরও যে বাহু, সেটি একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের হবে। তাহলে এই এডির ওপর যে লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন হবে, সেটিও নির্দিষ্ট হবে, এবং বিসি বাহুর ওপর যে লম্ব সমদ্বিখণ্ডক হবে, সেটি একটু নির্দিষ্ট হবে। এবং এই দুটি বাহুর সংযোজক বা যে পয়েন্টটি ইন্টারসেক্ট করবে, সেই পয়েন্টটি কিন্তু নির্দিষ্ট একটি পয়েন্টকেই দেবে। এবং তাহলে এই সব কিছু যখন নির্দিষ্ট, তাহলে এই ও পয়েন্ট থেকে এ পয়েন্ট যুক্ত করার পরে এই যে ও এর ডিস্টেন্স সেটি পাবো, বা ও বি যে ডিস্টেন্স পাবো, বা ও সি যে ডিস্টেন্স পাবো, সেটি কিন্তু নির্দিষ্ট হবে, একটি মাত্রই হবে, বা তাদের দৈর্ঘ্য কিন্তু সেমই হবে। তাহলে আমরা এই জায়গা থেকে আমরা বলতে পারি যে কোনো তিনটি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্তই অঙ্কন সম্ভব হয়, একটি মাত্রই বৃত্ত অঙ্কন সম্ভব হবে, 2টি 3টি 4টি 5টি নয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর নেক্সট ভিডিওতে আমরা এই তিনটি উপপাদ্যের উপর বেস করে যে ধরনের প্রয়োগ হতে পারে, বা যে ধরনের কোশ্চেন আমাদের কাছে আসতে পারে, গাণিতিক প্রশ্ন আমাদের কাছে আসতে পারে, বা তার অ্যাপ্লিকেশন আমাদের কাছে আসতে পারে, সেই সবগুলো দেখব এবং সেগুলো বোঝার চেষ্টা করব। আমাদের ডিপে গিয়ে আমাদের যেন এই বিষয়ে কোনো রূপ ডাউট না থাকে, কোনো রকমভাবে যেন কনফিউশন না থাকে, তারই চেষ্টা করছি। আমার ভিডিওর উদ্দেশ্য বানানো তাই কোথাও কোনো রকমভাবে ভুল বলে থাকলে বা কোনো রকম কিছু ডাউট থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লেখো, চেষ্টা করবো সেগুলো শুধরে নেওয়ার। আর তোমার জন্য ভিডিও বানানো, তোমার জন্য সব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।